গাজাকে আবারও খালি করার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে কিন্তু নেতানিয়াহু কিন্তু সুর মিলিয়েছেন এবং তিনি বলছেন যে পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে এবং তারা সেটি নিয়ে একসঙ্গে কাজ করতে চান। লক্ষাধিক লোক সম্ভবত আহত হয়েছে, পুরো দেশ পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে সেখানে আবার নতুন করে এই যে যুদ্ধবিরতি ওভারঅল সেখানে যেটা এই যে হোয়াইট হাউসে কি ডিসকাশন হয়েছে পাবলিকলি, তারা তো দুটা বলেছেন। একটা মানে গাজা নিয়ে কথা হয়েছে এবং সেখানে আবার নেতানিয়াহু বলেছেন দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করছেন। একইভাবে ইরানের সাথেও এতদিন কথা বলতে আগ্রহী ছিল না ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি নিজেই আজকে ঘোষণা দিয়েছেন যে কথা শুধু হচ্ছে না, অনেক উপরের স্তরে কথা হচ্ছে, উপরের লেভেলে, এবং সে কথাটা আরো এগিয়ে যাবে হচ্ছে শনিবারে। সুতরাং তাতে একটা আঁচ পাওয়া যায় যেখানে এক ধরনের একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। তাদের যত প্রক্সি, তাদের যত সমর্থন গোষ্ঠী ছিল, তাদের সবারই কিন্তু ঘাড় ভেঙে দিয়েছে গত 2 বছরে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। অর্থাৎ ইরানের প্রক্সিরা খুবই এখন দুর্বল, হিজবুল্লাহ দুর্বল, হামাস দুর্বল। হোয়াইট হাউসে একটি বৈঠক হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। বৈঠকে অনেকগুলো বিষয় উঠে এসেছে, ইরানের বিষয় উঠে এসেছে, গাজার বিষয় উঠে এসেছে। গাজাকে আবারও খালি করার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সঙ্গে কিন্তু নেতানিয়াহু কিন্তু সুর মিলিয়েছেন এবং তিনি বলছেন যে পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে এবং তারা সেটি নিয়ে একসঙ্গে কাজ করতে চান। গাজা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কি আছে, কি মনে হচ্ছে? এখন তো সেখানে একটা ভয়ঙ্কর নারকীয় অবস্থা বিরাজ করছে। সেখানে প্রায় 2 বছর হত্যা, মানে বিপুল সংখ্যক ওখানে নিহত হয়েছে গাজাবাসী, লক্ষাধিক লোক সম্ভবত আহত হয়েছে, পুরো দেশ পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে সেখানে আবার নতুন করে এই যে যুদ্ধবিরতি একটা প্রথম পর্যায়ে এক্সটেন্ড না করে দ্বিতীয় পর্যায়ে না গিয়ে, দ্বিতীয় পর্যায়ে যে মানে ঠিক করা হয়েছিল সেটাতে না গিয়ে তারা আবার সেখানে তাদের স্থলবাহিনী পাঠিয়ে দিয়েছে, আবার অভিযান করছে কয়েকটা এলাকা থেকে। বিপুল সংখ্যক লোক, কয়েক লক্ষ লোক রাফা এলাকা থেকে, মানে মিশরের নিকটবর্তী যে এলাকাটা, সেই এলাকার থেকে সরিয়ে দিতে হয়েছে। অন্যান্য এলাকা থেকে মানে সরানোর প্রক্রিয়া চলছে, প্রচন্ড চাপ চলছে, কতগুলো করিডোর তারা করে ফেলেছে ইত্যাদি। তো ওভারঅল সেখানে যেটা এই যে হোয়াইট হাউসে কি ডিসকাশন হয়েছে পাবলিকলি, তারা তো দুটা বলেছেন। একটা মানে গাজা নিয়ে কথা হয়েছে এবং সেখানে আবার নেতানিয়াহু বলেছেন দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে এবং তিনি আশা প্রকাশ করছেন সেটা সফল হবে। এটা পাবলিকলি বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আমার কেন যেন মনে হচ্ছে ইরানের কথা বলা হয়েছে। ইরানের সাথে শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের মিটিং হবে যুক্তরাষ্ট্রে, ইরানের পরমাণু শক্তি বিষয়ক। সেটার ব্যাপারে তারা যদি মানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হয় তাহলে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে, এটা তিনি বলছেন। কিন্তু কেবলমাত্র এই একেবারে ভাষা ভাবে এগুলা হয়েছে। আমার মনে হচ্ছে যেন কোনো প্ল্যান তৈরি হয়েছে। কি হয়েছে আমি জানি না, এটা হাঁচ। সেটা হচ্ছে যে গাজার ব্যাপারেও মোটামুটি একটা পরিকল্পনা সম্ভবত তৈরি হয়েছে। এবং এমনকি গাজা ছাড়াও, গাজার কথাই তো আমরা সবসময় বলে থাকি, পশ্চিম তীর যেটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও সরকার, যেটা মাহমুদ আব্বাস যেটার প্রেসিডেন্ট, তার নেতৃত্বে যে সরকার, সেই সরকার অধীনে যে পশ্চিম তীর, সেই পশ্চিম তীরকেও ক্রমাগতভাবে ইসরায়েলি বসতকারীরা দখল করে ফেলছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর প্রটেকশনে তারা অনেক সময় দখল করে, উচ্ছেদ করে। সেটাও যে ইসরায়েলের 2 জন মন্ত্রী প্রকাশ্যে বলেছেন সেটা দখল করে ফেলার জন্য নেতানিয়াহু তার প্রতি সমর্থন আছে। ফলে ওভারঅল সম্ভবত সেটার ব্যাপার নিয়েও আজকে আলোচনায় কতটা সেটা আলোচনা যেন মনে হচ্ছে পুরো প্যালেস্টাইন
দখল ইত্যাদি হয়ে যাবে। এটা গাজার লোকদেরকে সরিয়ে দেওয়ার কি প্ল্যান হয়েছে জানি না। দুটা প্রস্তাব হতে পারে, একটা হচ্ছে মানে এর আগে আমি দ্রুত শেষ করব। একটা হচ্ছে ইজিপ্ট এবং জর্ডানকে বলা হয়েছিল তাদেরকে নেওয়া যায় না, তারা সেটাতে সম্মত হয়নি। তারপরে আফ্রিকার 3টি দেশকে অফার করা হয়েছিল, বলা হয়েছিল তোমরা নাও, তারা রাজি হয়নি। কিন্তু এর আগে মানে ইসরায়েলের পক্ষ থেকে আরো কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলের একটা মরুভূমি এলাকা আছে নেগেব, নেগেব মরুভূমিতে তাদেরকে সরিয়ে দেওয়া, অথবা মানে যদি মিশর নিত, মিশরের সাইনাই মরুভূমিতে সরিয়ে দেওয়া। সাইনাই মরুভূমিতে নিলে সেটা যদি তার রাজি হতো, ধরা যায় আন্তর্জাতিক কিছু তত্ত্বাবধান থাকতো, সাহায্য ইত্যাদি থাকতো তাদেরকে মোটামুটি। কিন্তু নেগেব মরুভূমিতে যদি শেষ পর্যন্ত এদেরকে নিয়ে যায় সবগুলাকে, সেখানে এদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কিনা, জল মানে ওষুধপত্র, চিকিৎসা, পানীয়, খাবার দেওয়া হচ্ছে কিনা, এটা তদারকির জন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকে ইসরায়েল স্থান দেবে তা মনে হয় না। ফলে কি ঘটনা হতে যাচ্ছে এটা চিন্তা করতে আপনার শিউরে উঠতে হয় আমাদের একটা। আর এই অংশে শেষ করছি এই কথা বলে যে যখন ইসরায়েলের প্রথম স্থলবাহিনী 7ই অক্টোবর হামাসের ইসরায়েলের ভিতরে আক্রমণের পরবর্তীতে কয়েকদিন পরে যখন ইসরায়েলি স্থলবাহিনী এখানে পাঠানো হলো গাজাতে, তিনি একটা কথা বলেছিলেন, সকলের এটা জানা উচিত। সেটা হচ্ছে সৈন্যদেরকে তিনি বলেছেন, রিমেম্বার আমালেকাইটস। জুইশ তোরাতে, ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, মুসা নবী যখন তার লোকদেরকে নিয়ে এখানে আসছিলেন, স্থানীয় অধিবাসীরা তাদেরকে রেসিস্ট করছিল, তখন বলা হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে, গডের পক্ষ থেকে বলা হচ্ছে ওদেরকে শ্বাস করে দাও, ওদের নারী যাদের শিশু আছে, সন্তান আছে, স্তন্য দিচ্ছে, তাদেরকে শ্বাস করো, ওই নারীকে শ্বাস করো, শিশুকে শ্বাস করো, সমস্ত লোকজন শ্বাস করো, ওদের পশু পাখি শ্বাস করো, ওদের শস্য দানা শেষ করো। এটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন তার সৈন্যবাহিনীকে, এটা তোরাতে লেখা আছে। এই একটা। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের জাতিসংঘের এর আগের রাষ্ট্রদূত এইরকম একটা বই দেখিয়ে হাতে বলেছিলেন, এইটা আমাদের দলিল, পুরা ওই যে জুডিয়ান সামারিয়া, পুরা পশ্চিম এবং গাজা তাদেরকে গড় লিখে দিয়েছেন। যাই হোক, এইটা ওই অংশ। ইরানের ব্যাপারেও যেভাবে বলা হচ্ছে, তার মানে ইরান যদি স্পষ্ট রাজি না হয়, তাহলে সম্ভবত ইরানে হামলার অনেক দিন থেকে তো আক্রমণ করার জন্য নিষ্পেষ করছে ইসরায়েল। এখন সেখানে কোনো একটা ব্যাপার আজকের আলোচনায় কতটা কি হয়েছে জানি না। 2022 সালে ইরানের এক মন্ত্রী মিস্টার ইসলামি, তিনি বলেছিলেন যে তারা একটা বোমা তৈরি করতে পারেন ইচ্ছা করলে, ছোটখাটো একটা বোমা। তো এখন আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সির যে চিফ, তিনি বলেছেন তাদের 60% পরিশোধন পরিমাণের, যেটা মানে 60% পরিশোধন ইউরেনিয়াম করলে তার দ্বারা বোমা তৈরি হবে না, আর একটু বাড়াতে হবে। কিন্তু কথা হচ্ছে এইটা 60% পরিশোধন করার পরে কয়েকশো মানে পাউন্ড ওদের কাছে এখন জমা হয়েছে। অত পাউন্ড তাদের লাগে না, কয়েক পাউন্ড দিয়ে একটা ছোটখাটো বোমা বানিয়ে ফেলা যায়। তো ফলে মানে একটা বিপজ্জনক অবস্থা তারা পৌঁছে গেছে। এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের আগের আমলে 18 সালে তাদের সাথে মানে সমস্ত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন, রাশিয়া মিলে যে চুক্তি হয়েছিল সেটা থেকে সরে এসেছিলেন। তারপর তাদের উপরে আবার স্যাংশন আরোপ করেছিলেন। এখন এইবারে যদি না হয়, এবারে তিনি বলছেন যে তিনি সম্ভবত তাদের উপরে আক্রমণ করার কথা বলছেন, তা না হলে ওদের ভয়ঙ্কর বিপদ আছে এই কথা বলছেন। আমার কেন মানে একটা আনইজি ফিলিং হচ্ছে যে ইসরায়েল সম্ভবত ইরান আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সম্ভবত অতি দ্রুত খালি করে দেওয়ার একটা পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে এবং পশ্চিম তীরও শেষ পর্যন্ত সম্ভবত এই কয়েক বছরের মধ্যে তারা দখল করে নেবে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার মন্তব্য শুনি। জি জি, আসলে
অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে মোহাম্মদুল্লাহ যেটা বললো আমরা এখনো প্রকাশ্যে জানি না, খুবই কম কথা হয়েছে সব ব্যাপারে। যে ইরানের সাথে ওরা তো আগে কথা বলতেই রাজি ছিল না ডোনাল্ড ট্রাম্প, এখন একটা ভালো জিনিস আমি মনে করি যে তারা সরাসরি কথা বলছে শত্রুপক্ষের সাথে। যেমন হামাসের সাথে যেমন মনে করেন যে ইসরায়েল বা ইউএস কখনো কথা বলতো না, তাই না? তারা যেহেতু টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত। একইভাবে ইরানের সাথেও এতদিন কথা বলতে আগ্রহী ছিল না ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি নিজেই আজকে ঘোষণা দিয়েছেন যে কথা শুধু হচ্ছে না, অনেক উপরের স্তরে কথা হচ্ছে, উপরের লেভেলে, এবং সে কথাটা আরো এগিয়ে যাবে হচ্ছে শনিবারে। সুতরাং তাতে একটা আঁচ পাওয়া যায় যেখানে এক ধরনের একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে JCPOA মানে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটা প্ল্যান ছিল। এটা ইরানকে ইনভলভ করে মানে ইউরোপিয়ান কিছু দেশ, আমেরিকা, ওরা মিলে আগের আমলে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিল তারও আগে একটা যৌথ পরিকল্পনা ছিল ইরানের ব্যাপারে। পরিকল্পনাটা এরকম যে ইরান কোন ধরনের নিউক্লিয়ার অস্ত্র বানাবে না, তার বিনিময়ে তাদের উপর থেকে স্যাংশন তুলে দেওয়া হবে, এবং যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি যারা IAEA, তারা ইরানের যত নিউক্লিয়ার ফ্যাসিলিটি এগুলি তারা করতে পারবে, পরিদর্শন করতে পারবে। এইটার থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সেই ব্যবস্থা থেকে JCPOA সেটা থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু উইথড্র করে আমেরিকাকে। তো উইথড্র করার পরে তো ইরান তাদের মতো করে এগিয়ে গেছে তাদের প্ল্যান নিয়ে। তো এখন যেটা ঘটেছে আমার ধারণা দুইটা জিনিস ঘটেছে। একটা হচ্ছে আমেরিকা আজ করতে পেরেছে, যেহেতু আমেরিকা বর্তমানে এই কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যানে নেই, তাতে করে ইরান ভিতরে ভিতরে এগিয়ে গেছে। তাতে করে তারা ভয় পাচ্ছে যে ইরান হয়তো একটা নিউক্লিয়ার বোমা বানানোর পরিস্থিতিতে চলে গিয়েছে। এটা নাম্বার ওয়ান, একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনারা জানেন যে ইরানের যত প্রক্সিজ আছে ওই অঞ্চলে, হিজবুল্লাহ, হামাস, হুতিস, তারপরে হচ্ছে তাদের যত প্রক্সি, তাদের যত সমর্থন গোষ্ঠী ছিল, তাদের সবারই কিন্তু ঘাড় ভেঙে দিয়েছে গত 2 বছরে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। অর্থাৎ ইরানের প্রক্সিরা খুবই এখন দুর্বল, হিজবুল্লাহ দুর্বল, হামাস দুর্বল, তার হুতিরা দুর্বল, হুতিদের উপর তো ক্রমান্বয়ে বোমিং করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা মনে করছে এখনই হচ্ছে সময় ইরানকে একটা বড় ধরনের থ্রেট দেওয়া, যেহেতু ওরা দুর্বল আছে, তাদের যে বাহিনী সেগুলি দুর্বল, যে হয় তোমরা আমাদের কথা মতে চলো, আদারওয়াইজ তোমাদের যতটুকু এগিয়েছো এটাকে আমরা সমূলে ধ্বংস করে দেব। এরকম একটা সরাসরি একটা প্ল্যান নিয়ে কথা হবে। এখন দেখুন, যে কোনো দুনিয়াতে যে নেগোসিয়েশন যখন হয়, নেগোসিয়েশনটা হচ্ছে আপনার শক্তির পজিশন থেকে। যারা বেশি শক্তিশালী তারাই নেগোসিয়েশনের টার্মগুলি ঠিক করে দেয়। যেমন রাশিয়ার ক্ষেত্রে দেখুন, যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেবে 24 ঘন্টায়, পারে নাই, কারণ রাশিয়া এগিয়ে আছে যুদ্ধটাতে, তারা মানে নাই ডোনাল্ড ট্রাম্পের কথা। এখন আমার দৃষ্টিতে ইরান এই মুহূর্তে অনেক দুর্বল পজিশনে রয়েছে, তাদের যে প্রক্সিস গুলো যেহেতু অনেক দুর্বল হয়ে গেছে, হামাস, হিজবুল্লাহ সহ হুতিরা। এখন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এই দুর্বল সময়টাতে তাদেরকে একটা আলটিমেটাম দিবে ইরানকে, যে তোমরা হয় এখনই আমাদের এই যে নিউক্লিয়ার যে অস্ত্র বানানোর যে উদ্যোগ সেটা থেকে সরে আসবে, আদারওয়াইজ তোমাদের সমস্ত কিছু আমরা ধ্বংস করে দেব। আমার ধারণা এই আলোচনাটা হবে শনিবারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।